আচ্ছা, আমি যেটা ওয়ান্ডারার সম্পর্কে যেটা একটু বলি সংক্ষেপে, তারপরে আমি থিম টিম গুলো সম্পর্কে একটু বলবো। আর আমি কিন্তু যেই লেকচার শিট দিয়েছিলাম, যে ইয়াটা দিয়েছিলাম, আহ, ওই যে ফাইলটা ক্লাসে ফেসবুকের গ্রুপে ওটাই পড়াচ্ছি। আরো একটা আছে, ওটা জয়েন করেছি। আমি গত ক্লাসে পড়িয়েছিলাম যে ওয়ান্ডারারের থিমস অফ লোনলিনেস, সাফারিং, গ্লোরি এন্ড লস এন্ড অ্যান এলিজি। আমি একটা মানে জায়গা থেকে পড়িয়েছিলাম, তো ওইটার প্রশ্নটা এমন, ওটা ওটা পড়লে আপনি থিম গুলো কি কি এবং দ্য ওয়ান্ডারার অ্যাজ এন এলিজি, এই দুটোরই ব্রড কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারবেন। বুঝেছেন? বুঝতে পেরেছেন? তো সেটা আমি নেক্সট ক্লাসে দিয়ে দিব, জি মানে জি ক্লাসের জি পরে ম্যাম, দিয়ে জি দিব। ম্যাম। তো যে ইয়াগুলো বলবো তার আগে আমি একটু সংক্ষেপে একটু কাহিনী বলি যে যেহেতু সবাই নতুন না, আই মিন পুরাতন না, কেউ কেউ নতুন এসেছে। তো ওয়ান্ডারার একটা কবিতা এক্সেটার বুক, মানে বেওলফের সময়কার ওল্ড এন্ড মিডল ইংলিশের ওই যে 900 সামথিং এজে। তো এখানে কি হয়েছে, কাহিনীটা কি, 115 লাইন এর কবিতা, বড় কবিতা। তো ওই ওল্ড আর্কাইক ল্যাঙ্গুয়েজে লেখা, কিছুই বোঝার উপায় নাই। পরবর্তীতে এটা ইংলিশে, আধুনিক ইংলিশে কনভার্ট করে আমরা দেখেছি, পড়েছি। তো সেটার কাহিনী যেখানে বোঝাচ্ছে যে কি কনভে করছে, এটা হলো একটা মানে একাকী একটা নির্বাসন একজন মানুষের, একজন ভ্রমণকারীর, পথচারীর, সরি, একজন ভ্রমণকারীর। তো সে কিভাবে একটা জায়গায় মানে আহ নির্বাসিত হলো। তার একজন মানে মনিব ছিল, লর্ড ছিল। সেখান থেকে সরে এসে কিভাবে তার জীবনটা হার্ডশিপে পরিপূর্ণ হয়ে গেল। আর আচ্ছা, এক্সকিউজ মি ম্যাম, আমরা ফিজিক্যালি যখন ভার্সিটিতে ক্লাস করছিলাম, আমাদের হয়তো ম্যাম এইটা পড়াইছিলেন একবার, আমার মনে আছে। হ্যাঁ হ্যাঁ, আমি এগুলো ইয়া করেছি। তো আমি জি সংক্ষেপে জি জাস্ট ম্যাম। বলে আমি স্কিপ করছি, স্কিপ করে আমি থিমে চলে যাব। তো এই যে এরকম জি জি সংক্ষেপে তার ম্যাম, লর্ডের ঠিক থেকে আছে। আলাদা হয়ে গেছিল, আত্মীয় স্বজনের থেকে আলাদা, সবাই মারা গিয়েছে, দুঃখ করতেছে, ল্যামেট করতেছে, দুঃখ করতে করতে তার মধ্যে জ্ঞান আসে, একটা উইজডম আসে। সেটা কি, যে মানুষ যতই ধৈর্য ইয়া হবে, ধৈর্য শক্তি যত হবে, তাদের তত তত জ্ঞান আসবে, বুদ্ধি হবে। এবং এটার জন্য আহ উনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন যে তাকে যেন এরকম সহ্য করার যেন ক্ষমতা দেওয়া হয়, উনি যেন এভাবেই নির্বাণ লাভ করেন বা সালভেশন বা মোক্ষ লাভ করেন। এই তো কম বেশি এটাই আছে, যে এটা থিম অফ আইসোলেশন, লস্ট। তারপরে এলিজি, এলিজি মানে কি, বিয়োগান্তক কবিতা, দুঃখের কবিতা। তো এই থিম গুলো এগুলো পড়েছিলাম। তো আরো কিছু থিম আছে, যেমন এই যে ওয়ান্ডারার যে অ্যানোনিমাস, আর ওয়ান্ডারারের কিন্তু লেখকের নাম জানা যায় না। তো এখানে তাহলে কি কি থিম আছে, থিম অফ সাফারিং আছে, লোনলিনেস এবং রিলিজিয়ন, তিনটাই আছে। মানে রিলিজিয়ান। হ্যাঁ, রিলিজিয়নের জি, ব্যাপারটা আছে, সাফারিং দুঃখ কষ্ট, ওই যে লাস্টের একাকিত্ব, দিকে। জি হ্যাঁ এগুলো আছে। তো এইগুলো খুব ফ্রিকুয়েন্ট, মানে এই অ্যাংলো স্যাক্সন যে পিরিয়ডটা, ওই সময় যে আমরা পড়ি যে ওল্ড ইংলিশে, সেই সময় এগুলো খুবই কমন থিম ছিল। তো স্পিকার যে যে কবি, মানে যে ওয়ান্ডারার কবিতাটা বলছে, তার নিজেরও এরকম এই ধরনের সরর অভিজ্ঞতা আছে, জন্য তো সেরকম ডিসক্রাইব করছে। তো এখানে লর্ডের থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে, বা মনিবের থেকে। তো লর্ড আর গড কিন্তু এক না, মনিবও আছে, আবার উপরে আবার ঈশ্বরও আছে। তো জি এটা একটা গেল। তো তারা কি করতেছে, হ্যাফহাজার্ডলি একটা নতুন লর্ড, নতুন একজন মনিবকে খুঁজছে, যে অন্তত তারা মানে ওল্ড এর ব্যাপারটা শোক করতে পারে, এবং তাদের যে ভালো যে ওয়ার্ম মেমোরি গুলো, সেগুলো স্মৃতিচারণ করতে পারে। তো স্পিকারের পরে কি এমফাসাইজ করছে, যে ওয়ান্ডারারের আইসোলেশন বাই ডিসক্রাইবিং দ্য আদার লুসেস এগেইন। আচ্ছা, বলছে যে এগুলো লর্ডের সাথে তার বন্ধুত্ব, মানে আমার একটা লর্ড, একটা মনিব লাগবে, আমার কিংসম্যান লাগবে, আমার আত্মীয় স্বজন বা সহচরী, সহচর্য, মানুষের সাহচর্য লাগবে। ফাইনালি স্পিকার কি বলছে, যে উম তার যে দুঃখ, এগুলা কষ্ট একমাত্র লাঘব করতে পারে ঈশ্বর। ঠিক আছে? আচ্ছা, সবে চলে গেল কেন? ম্যাম, কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, উম, আচ্ছা, আমি বলি, হ্যাঁ, বাম পাশের এই যে মিউটের যে অপশনটা, এটার এখানে একটা ইয়ে আছে, ওটা অন করে দেন, তাহলে কথা শোনা যাবে। করাই ঠিক আছে। ম্যাম, আপনার কথা ক্লিয়ার আমি শুনতে পাচ্ছি। তারা যদি বাম পাশের ওই ও আচ্ছা, মাইক্রোফোনের বাকিরা যে অপশনটা আছে, ওটা যদি অন করে দেয়, আমার তো জি, শুনতে, হ্যাঁ, তাহলে নোবারা ম্যাম শুনতে শুনতে পাচ্ছেন না পাবে। কি? নোবারা আছে? জি ম্যাম, আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা, মেজবা আর কে জানি চলে গিয়েছে, ও রাইসুল আসছিল। আচ্ছা, আচ্ছা, যাই হোক, হোয়াট এভার। এক্সকিউজ মি ম্যাম,
মেজবা হচ্ছে অফিসে তো, ও আমার আচ্ছা অফিস শেষ হলো, আমি মাত্র আসলাম, আচ্ছা এই ঠিক জন্য আছে, হয়তোবা অসুবিধা নেই। কোনো আমার কাজ আমার থাকলে একটা বের রেকর্ডিং হচ্ছে। থাকছে, আমি রেকর্ডিংটা পরে, আমি তো ঠি- আজকে বাসা থেকে নিচ্ছি। আমার মানে অবস্থা ভালো জি না, মানে আমার করোনা হয়নি, কিন্তু আমার দুই জায়গায় থাকতে হয়। আমি শ্বশুর বাড়িতেও যাওয়া আসা করি, আমার বাবার বাসায় যাওয়া আসা করি। তো শ্বশুর বাড়ি থেকে আমার দেবরের হয়েছে করোনা, বুঝছেন? এদিকে আচ্ছা। বাবার বাড়িতে আসছি, এখন আসার পরে আমার বাবার করোনা ধরা পড়েছে। তো আমি এখন যদি ক্যাম্পাসে যাই সবার হয়ে যাবে, আমি হলাম ক্যারিয়ার। এখন এটা হোম কোয়ারেন্টাইন, হোম হ্যাঁ, কোয়ারেন্টাইন। আমার এখন ওয়ার্ক ফ্রম হোম করা লাগছে, অস্বস্তি লাগছে। তাও সপ্তাহে 3-4 দিন যাওয়া লাগে ক্যাম্পাস, ওটা তাও ভালো ছিল আর কি। এখন খারাপ লাগছে। ম্যাম তাই আমি সাবধানে এতদিন থাকবেন। ধরে মানে হ্যাঁ, বাবার তো করতেছিলাম, হয়েছে এখন আজকে তো। আবার টিকা নিছি, আচ্ছা। মানে করোনা ভ্যাকসিন নিছি, এখন হাত পা কিছু লাগাইতে পারতেছি না, এমন হ্যাঁ, অবস্থা। ঠিক। পুরো শরীর ভার করোনার হয়ে গেছে। কথা কি বলবো, এই যে যে দেবরের যে হলো 2 ডোজ টিকা নিয়েছে, হলো অনেক। অথচ আমার আমার বাবা তো আবার সেকেলে মানুষ, সে টিকা নেয়নি। তো সে টিকা নেয়নি, কিন্তু তার হয়েছে, বাট তার তেমন কোনো সিমটম ছিল না। মানে সিমটম বলতে তার শরীর ব্যথা এবং তার ঠান্ডা লাগা ছিল। কিন্তু দেবরের যে করোনা হলো, তার 2 ডোজ টিকা নেওয়া, কিন্তু তার করোনা যে হলো 102-3 জ্বর তার, অনেক ধকল গেছে। এখন বলা যায় না কার সাথে কি হবে, আমি জানি না। এখন 2 সপ্তাহ আইসোলেশন থেকে আমার মানে যাদের হয়েছে তাদেরকে নেগেটিভ করাতে হবে, তারপরে সুস্থ ধরবো আর কি এদেরকে। তারপরেও ম্যাম মানে যাতে ঠান্ডা না লাগে এই টাইপের এখন তো মানে মনে হয় 5 কোটি কন্ডিশন 6 করে কোটি লোক রাখবেন সব মানে সময়। ঠান্ডায় ভুগতেছে, জি, ঠান্ডায় ভুগতেছে। এই জ্বরটাকে অনেকেই করোনা হিসেবে ধরতেছে, কেউ হ্যাঁ, ডেঙ্গু হিসেবে ধরতেছে, যার আমরাও তো যেরকম ইচ্ছা এরকম বুঝতে পারি নাই যে করতেছে। মানে আমার বাবার যে হবে বুঝি নাই, কারণ হলো তার প্রায় সময় ঠান্ডা লেগে থাকে। এখন ঠান্ডা লাগছে, বাসায় এসে টেস্ট করে গেছে, কি মনে হতে করাইছে, দেখা পজিটিভ। আমার মনে হয় এখন সবারই হয়ে যাবে। জি ম্যাম, যে এই পরীক্ষা করতে যাচ্ছে সবার করোনা সবার নাকি পজিটিভ হচ্ছে, আসতেছে, হ্যাঁ। এটা হচ্ছে বড় কারণ। হ্যাঁ, জি ম্যাম। এই হলো অবস্থা। আচ্ছা, ওয়ান্ডারার নিয়ে আমি অনেক কথা চালাচ্ছি, এই ওয়ান্ডারার আজকে শেষ করি, শেষ করে আমি সিফেয়ার আর আরেকটা আছে, আর পামেলা বা নাকি জানি পার্ল নামে একটা টেক্সট আছে, এই কয়টা ইয়া করে ফাইনাল শেষ। জি ওই ফেব্রুয়ারি মাস তো পড়েই গেল, এই মাসটা শেষ করলেই আবার ইয়া শুরু হবে, মার্চ থেকে পরীক্ষার কথা। আর লকডাউনও, শিক্ষা প্রতিষ্ঠানের লকডাউনও মনে হয় না যাবে, মানে 6 তারিখের মধ্যে, কারণ আক্রান্ত ম্যাম, তো। তাও আমাদের ফেসবুক যে গ্রুপটা আছে এখানে হ্যাঁ, ফাইলটা দেয়া আছে না, আমাদের যে ইয়েগুলো হচ্ছে যেটা ক্লাসগুলো। পড়াচ্ছি আজকেরটা নাই, জি, এখানে আগের এটা একটা এটা আছে, দেয়া আছে, এটা। আগের ওয়ান্ডারার একটা দেওয়া আছে। ওয়ান্ডারার, জি, ওয়ান্ডারের একটা ম্যাম আমি দেখছি, ওইটা নামাইছিলাম, ও ওটা হচ্ছে আজকেরটাই আছে, যখন ইয়া ফিজিক্যাল ক্লাস যেটা করছি। দেওয়া আছে সেটাই পড়াচ্ছি, সরি। আচ্ছা, ঠিক আছে ম্যাম। ওইখানে যদি দেয়া থাকে ম্যাম, আমরা আর কি মাঝে মাঝে ওখানে ঢুকে একটু হ্যাঁ, দেখাশোনা হ্যাঁ, আর কি হ্যাঁ, করতে পারলাম। আমি যে জি ইয়াটা ম্যাম। থাকে সাজাই, ওটাই 2-3 ধাপে পড়ায় শেষ করি আর কি। জি ম্যাম। আচ্ছা, যাই হোক, এটা হলো ওই আগেকার দিনে মানুষের দুঃখ কষ্ট এবং ঈশ্বরের সাথে সম্পর্ক জোড়া লাগানো, এগুলো নিয়ে হলো আগেকার দিনের কবিতাগুলো। তো এগুলো গেল একটা থিম, একটা ওয়ান অফ দ্য থিম সাফারিং, লোনলিনেস আর রিলিজিয়ন। আর আর কি আছে, ম্যান অ্যান্ড ন্যাচারাল ওয়ার্ল্ড, মানুষ এবং প্রাকৃতিক যে পৃথিবী ওয়ার্ল্ড, সেটা সেটা জি কিরকম যে উইন্টারে বা শীতের সময় সেন্টেন্স টু গো ওভার দ্য আনটেমড সি ডিনাইড দ্য অ্যাসাইলাম অফ আ পারপেচুয়াল হোম দ্য আউটকাস্ট কমান্ডার ইজ হেল্পলেস বিফোর দ্য কম্পোনেন্টস। আচ্ছা, শীতের মধ্যে সে এরকম একটা মানে ঝঞ্ঝা বিক্ষুব্ধ সমুদ্রে গিয়ে কোন ধরনের অ্যাসাইলাম না পেয়ে একটা নির্বাসিত হয়ে ওয়ান্ডারার পুরো একটা কমপ্লিট আউটকাস্ট বা নির্বাসিত ব্যক্তিতে পরিণত হয়ে গিয়েছে। তো এই যে উইন্টার সিজনের যে ক্লাইমেট, মানে আবহাওয়ার যে পিকচারটা, সেটা যে মানে প্রায় আগেকার দিনের তার ওয়ার্ম লাইফ এবং বর্তমান সময়কার যে মানে নির্বাসিত জীবন, এই দুটার মধ্যকার একটা মানে ওই সমুদ্রের চিত্রটাই তার একটা কষ্টের একটা বর্ণনা হয়ে দাঁড়িয়েছে, এটা এখানে বোঝাচ্ছে। তো স্টর্ম হলো মানে আম, ওখানে খুবই মানে ফ্রিকোয়েন্ট ঝড় সমুদ্র, কারণ তখনকার দিনে মানুষ পানির আশেপাশেই ওখানে যাতায়াত ছিল, বিশেষ করে নাবিকদের। আর এখানে তো একটা সেলর বা নাবিকেরই কাহিনী। তো বিস্ট অফ ব্যাটল নামে একটা থিম আছে যে ওল্ড ইংলিশে, সেটা হলো ওই কিছু যুদ্ধের কিছু ইয়া থাকে যাদের সাথে এই কঠিন সময়ের সাথে যুদ্ধ করতে হয়। আর ওই যুদ্ধ বিগ্রহই তো ছিল ওল্ড ইংলিশের থিম, মানে ওভারঅল কমন থিম, সেই ইয়েটাই এখানে বোঝাচ্ছে।
যে জি ম্যাম। আর মানুষ খুবই মানে মানুষের এটার পিছনে মানুষের মানে জাস্ট কিছুই না, এটার মানে খুব দুর্বল এগুলো যুদ্ধ বিগ্রহের কাছে, আর ডেস্টিনি বা ভাগ্যের কাছে সে খুবই অসহায়। তো সত্যি কথা বলতে গেলে যে ওয়ান্ডারারের যে রেগুলার ওয়ার্ল্ড মানে এটা জাস্ট ভাগ্যর উপর নির্ভরশীল। একটা হলো জাস্ট একটা মানুষের জীবনে ভাগ্য কিভাবে ইয়া করে, অদৃষ্ট নিয়তি, এই জিনিসগুলোই ওয়ান্ডারের মাধ্যমে প্রকাশ পেয়েছে। আর কি আছে, পিটি। এই কবিতায় পিটির ব্যাপার স্যাপারটা আছে। রিমা এতক্ষণে এসেছে। আচ্ছা, পিটিটা কি? দ্য স্পিকার ইন দ্য ওয়ান্ডারার ইজ টোটালি হোপলেস বিকজ হি হ্যাজ লস্ট। আচ্ছা, বন্ধু ফ্যামিলি যেহেতু হারিয়ে ফেলেছে, অবশ্যই তার করুণার পাত্র। তো এই তার যে প্রেজেন্ট সার্কামস্টেন্স বা ঘটনাগুলো, যে তার সে খুব পেইনফুল সিচুয়েশন দিয়ে যাচ্ছে, আর তার দুঃখটা যে শেয়ার করবে সেটার কোনো ইয়া পাচ্ছে না, এটা কিন্তু এটা একটা মানে কষ্ট। এই কবিতার কষ্টটা কি, আমি মানুষ পাচ্ছি না কথা বলার জন্য, দুঃখ কষ্ট শেয়ার করার জন্য। এইগুলাই যদি লোনলিনেস। আমরা লিখি বা ইয়া করি এই জিনিসগুলো, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। যে তার মানে মানে এগুলো পড়লে কিন্তু লেখার জন্য আমরা ম্যাটেরিয়াল পাচ্ছি। এখানে ঘুরে ফিরে একই কথা আসছে কবিতার, জি যে ম্যাম। সে তার মনের ইনজুরি, সেটা কাউকে কষ্ট কাউকে দেখাতে পারছে না, এটা থেকে উদ্ধার পাবো কারোর সাথে কিভাবে। শেয়ার করার মতো লোক খুঁজে পাচ্ছে না লোক যে। নাই, এই একই কথা। ওয়ান্ডারার আউটকাস্ট, এর পরের থিম হলো আউটকাস্ট। ওই আউটকাস্ট কি হলো, এক্সাইল হয়ে গেল যেহেতু লর্ড মারা গেছে, এই জিনিসগুলো। জি আচ্ছা, এই যে আচ্ছা ওয়ান্ডারার পোয়েম স্ট্রাকচার আর ফর্ম একটু দেখি। যে ওল্ড ইংলিশ সনেট 153 লাইনের লেখা, আর যতটুকু ইয়া করা যায় সেটা হলো 116 লাইনের। 153 পুরো লাইনের আমরা নাকি ডিসাইফার বা অর্থ উদ্ধার করা যায় নাই, পাঠ উদ্ধার করা সম্ভব হয় নাই। তো অন্যান্য জি কবিতা অনেক এরকম ছিল যে অ্যাংলো স্যাক্সন কবিতার যে পাণ্ডুলিপিগুলার সব মিনিং করা যেত না, এরকম। তারপরে লিটারারি ডিভাইস আছে, সিসরা আছে, এনজাম্পমেন্ট, অ্যালিটারেশন, এগুলোর আর দরকার নাই। আচ্ছা, সিমিলার পোয়েট্রি অফ দ্য ওয়ান্ডারার পোয়েম। ওয়ান্ডারারের মতো সিমিলার আর কি পোয়েম আছে, যেমন সি ফেয়ারার, দ্য ওয়াইফস ল্যামেন্ট, বেওলফ। বেওলফও কিন্তু ওয়ান্ডারারের মতো। আচ্ছা, মোস্ট পপুলার, আচ্ছা ইয়া হলো লাস্টেরটা হলো বা বেওলফটা হলো ওয়ান অফ দ্য মোস্ট পপুলার অ্যাংলো স্যাক্সন ওল্ড ইংলিশ সনেট। It recounts the narrative of the legend Beowulf who kills the beast Grendel and its mom. এটা তো আমরা জানি, বেওলফ সম্পর্কে আমরা ইয়া পড়েছি। আচ্ছা, এখন আমরা ওয়াইফ স্ল্যামেট এটা সম্পর্কে একটু বলি। এটা একটা মানে একটা মানুষের মানে মিজারেবল একজন মহিলা, তার মানে একটা মানুষ একটা বিধবা একটা দুঃখী মহিলার ভিউ পয়েন্ট থেকে বলা হয়েছে গল্পটা। আর এখানেও তার লর্ড লর্ডের থেকে বিচ্যুত হয়ে তার জীবনে কি ঘটেছিল সেগুলো বলা হয়েছে। তার ডিপ্রেশনটা ছিল খুবই ইম্প্যাক্টফুল এবং খুবই অ্যাগোনাইজিং, কারণ মহিলাদের দুঃখ কষ্টগুলোর একটু ইয়াই হয়, তীব্রই হয়। আচ্ছা, Seafarer is another piece that centers around dejection and isolation. ওই যে ডিজেকশন, আইসোলেটেড হওয়ার, একাকী নির্বাসিত, এগুলোই হলো ইয়া। এখন আমরা একটু দেখবো ছোট ছোট কিছু প্রশ্নের উত্তর। যেমন ওয়ান্ডারার কবিতার তাহলে মেইন আইডিয়া কি, হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অফ দ্য পোম দ্য ওয়ান্ডারার? এটা হলো এই যে দ্য আননোন রাইটার অফ দ্য ওয়ান্ডারার, যে যার নাম আমরা জানি না, সে এনগেজেস উইথ থিমস অফ সাফারিং, লোনলিনেস এন্ড রিলিজিয়ন ইন দ্য টেক্সট। এই যে দেখেন, আমি বলেছিলাম এগুলো নিয়ে কাহিনী। যে মেইন, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি পরীক্ষা লিখতে দিই যে মেইন আইডিয়া কি, সাফারিং, লোনলিনেস আর রিলিজিয়ন, এই তিনটা থিম নিয়েই এই কবিতাটা লেখা। আচ্ছা, these themes are quite frequent within the best known Anglo-Saxon verse, এবং সেই সাথে যদি বলি যে বেস্ট অ্যাংলো-স্যাক্সন যে কবিতাগুলো, সেগুলোর মোটামুটি কমন থিম এই কয়টাই। আর the speaker in this piece is well acquainted with sorrow and described as a wanderer experience. আচ্ছা, স্পিকার যিনি কবিতাটা বলছেন, উনি এই ওয়ান্ডারারের দুঃখ কষ্টগুলো খুব ভালো করেই জানেন। এই গেল একটা ছোট প্রশ্ন। এটা 2 লাইনের জাস্ট কমন, আমি জাস্ট বলছি, এগুলো যে আসবে তা না। হোয়াট ডাজ দ্য ওয়ান্ডারার সিম্বলাইজ? ওয়ান্ডারারের মাধ্যমে কি সিম্বলাইজ করা হচ্ছে? সেটা হলো যে ফার্স্ট ইট রিপ্রেজেন্টস দ্য লিটারাল ফিজিক্যাল ওয়ালস দ্য ওয়ান্ডারার কামস আপন ডিউরিং হিজ ট্রাভেলস আপন দ্য সি। আচ্ছা, তার যে মানে লিটারালি যে সে দুঃখ কষ্ট মানে ইয়াগুলো, তার অবস্থাগুলো দেখাইছে, যে আমি পরিবার পরিজন বিবর্জিত, আমার মানে লর্ড প্রভু বিবর্জিত, এই জিনিসগুলো এই ইয়াগুলা সিম্বল করছে। Secondly, the wall is a figurative concept that symbolizes the mental walls the wanderer must scale in order to find security. আচ্ছা, একটা ওয়াল, একটা দেয়ালের ব্যাপারে বলছে। একটা হলো ফিজিক্যাল ওয়াল, যেগুলো হলো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের ইয়াটা, ওই দেয়ালটা। আর একটা সেকেন্ডটা হলো মেন্টাল ওয়াল, যেটা হলো
তার দুঃখ কষ্ট ওভারকাম করার জন্য কি করতে হবে, ঈশ্বরের সাথে সম্পর্ক করতে হবে, এই জিনিসটা ইমপ্লাই করছে। আচ্ছা, আর বলতেছে আর একটা প্রশ্ন হতে পারে যে ওয়ান্ডারার একটা এপিক পোয়েম কিনা, ইজ দ্য ওয়ান্ডারার অ্যান এপিক পোয়েম? ওয়ান্ডারার জনরা হলো এপিক সং, সামটাইমস ডিসক্রাইবড অ্যাজ অ্যান এলিজি অর ল্যামেন্ট ফর থিংস অ্যান্ড অর পারসনস লস্ট টু ডেথ। আচ্ছা, ওয়ান্ডারার অ্যাকচুয়ালি একটা এপিক পোয়েম, বাট কখনো কখনো এটাকে এলিজিও বলা হয় বা ল্যামেন্ট বা শোকের কবিতাও বলা হয়। সেটা হল বিলাপের কবিতা। সেটা কিসের জন্য? যে লস পারসনস লস টু ডেথ। তাহলে কি অনেক বন্ধু বান্ধব, লর্ড, এরা সব মারা গিয়েছে, লস হয়েছে, হারিয়ে গিয়েছে, যার জন্য এটা এই কবিতাটাকে মানে লসের ফিলিং অফ লস বিলাপের এলিজিয়াক কবিতা বলা হয়। জি। আচ্ছা, আর একটা প্রশ্ন হতে পারে এরকম যে ওয়ান্ডারার কি গডের ব্যাপারে, মানে ইজ দ্য ওয়ান্ডারার অ্যাবাউট গড? ওয়ান্ডারার কবিতাটা কি অ্যাবাউট ঈশ্বরের ব্যাপারে নিয়ে লেখা? সেটা হলো অ্যান্সার এরকম হবে যে হিরোইক ট্রেডিশনস অফ দ্য ওয়ান্ডারার ওয়্যার বেসড অন ফেট অ্যান্ড গড। তো ওয়ান্ডারারের যে মানে ইয়াটাই ছিল, বেসড করা ছিল ভাগ্য আর ঈশ্বর, এই দুটা নিয়ে। হি ওয়াজ বিলিভ দ্যাট দে কন্ট্রোলড পিপলস লিভস and could put men into positions where it seems impossible for them to emerge with honor. আচ্ছা, যিনি লিখেছেন উনি বা ওয়ান্ডারার, উনি বিলিভ করেছেন যে মানুষের জীবন ভাগ্য সব ঈশ্বরই লিখে রেখেছেন, গডই লিখে রেখেছেন, আর ঈশ্বর মানুষকে এমন পজিশনে নিয়ে যেতে পারে যেটা মানুষ কল্পনাও করতে পারে। তো মোটামুটি হ্যাঁ, ফেট আর গড নিয়ে কিন্তু ওয়ান্ডারার কবিতা। আচ্ছা, এই যে ভ্রমণকারী বা ওয়ান্ডারার, এর সাথে কি হয়েছিল? হোয়াট হ্যাপেন টু দ্য ওয়ান্ডারার? অ্যান্সার হবে যে এই পোয়েমটা শুরু হয় কি দিয়ে, যে ওয়ান্ডারার লর্ডকে আস্ক করছে যে তার মানে এক্সাইলের সময় লর্ডের সাথে তার যে কম্প্যাশন বা উষ্ণ সম্পর্ক, সেটা স্মৃতিচারণ করতে থাকে। হিজ কাইন্ড লর্ড ডাইড অফ ওল্ড এজ অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট দ্য ওয়ান্ডারার হ্যাজ বিন এক্সাইলড ফ্রম হিজ কান্ট্রি। তো লর্ডের সাথে তো তার ভালো সম্পর্ক ছিল, কিন্তু লর্ড মৃত্যুবরণ করায় তাকে নির্বাসনে পাঠানো হয়েছে, তাকে কান্ট্রি থেকে, দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। তো he left home with the coldness of winter in his heart and sailed the rough waves in search of new lord. তো সে তখন কি করেছে, এই যে শীতের তীব্রতার মতোই কষ্ট তার বুকে নিয়ে, এবং মানে সেল করেছে রাফ ওয়েভস, মানে বাজে ওয়েদার, বাজে সিচুয়েশন করে সে নতুন লর্ডের সন্ধানে সে নিজেকে উৎসর্গ করেছে বা এগিয়ে নিয়ে গেছে। সো এটি হলো ওয়ান্ডারের কাহিনী। সে একজন লর্ডের আন্ডারে ছিল, সে মারা যাওয়াতে সে আবার নতুন লর্ডের খোঁজে বের হয়েছে। তো এটাই হলো ওয়ান্ডারের জীবনের ঘটনা। তো মোটামুটি এই কিছু ছোট প্রশ্ন আলোচনা করলাম, কিছু থিম আলোচনা করলাম। আমি একটা যে প্রশ্ন লাস্ট ক্লাসে পড়িয়েছি, ওখানে কিন্তু বড় প্রশ্নেরও অ্যান্সার আপনারা দিতে পারবেন। সেটার লিঙ্কটা বা সেটার ডেসক্রিপশনটা আমি ফেসবুকের গ্রুপে দিয়ে দিব, এখন না হলেও 2-1 দিনের মধ্যে দিয়ে দিব তাহলে। আর যেহেতু আমি এটা রেকর্ডিং করছি, তাহলে আমি ইংলিশ 19 তো আপনাদের সবার নাই, খালি 9 ব্যাচের আছে বোধহয়, তাই না? বলতে পারেন? জি ম্যাম, আমাদের আছে। আপনাদের আছে না? কিন্তু এই যে নোভারার আছে, নোভারা, রিমা, আপনাদের হ্যাঁ, এটা আমি ক্লোজ করে দিয়ে ইংলিশ 19 আবার লিংক দিচ্ছি, আপনারা ওটাতে জয়েন করেন, শুধু 9 ব্যাচ। ঠিক আছে। জি ম্যাম।